সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। প্রথমেই তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 2020 সাল পার করে এসেছি। 2020-এ যে বিষাক্ত অবস্থা আমরা দেখলাম 9টি মাস, আশা করছি এই 2021 সালে আমরা সেই অবস্থাটা পার করতে পারবো। 9 মাস আমরা যুদ্ধ করেছি, জানি না আরও কতদিন যুদ্ধ করতে হবে, কিন্তু আমরা আশা করছি, প্রত্যাশা করছি নববর্ষ বা নতুন বছর সকলের জন্য শুভ বয়ে আনুক, কল্যাণ বয়ে আনুক। সকলের জন্য শুভকামনা করে আমরা মনোবিজ্ঞান ক্লাসে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি করোনাকালীন সময় পরিবারের সবাইকে নিয়ে সুস্থ এবং নিরাপদে আছো। জানি না কতটা ভালো আছো, কিন্তু আশা করছি যে সুস্থ থাকো এবং পরিবারের সকলকে নিয়ে নিরাপদে থাকো। তো আমরা যেই ক্লাস আজকে শুরু করব, দ্বিতীয় বর্ষের মনোবিজ্ঞান ক্লাস। তোমরা পরীক্ষা দিয়েছো, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, এবং সেই পরীক্ষাটা ছিল 26শে ডিসেম্বর 2020 সাল। সেই ডিসেম্বরে যে পরীক্ষা দিয়েছো দ্বিতীয় সেমিস্টার, সেই আজকে আসলে আমাদের পর্যালোচনা ক্লাস, এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো সেই ক্লাসগুলো নিয়েই আমরা পর্যালোচনা করব। কিন্তু তার আগে আমরা একটু আগের ক্লাস যে নিয়েছিলাম তার একটু আমরা রিভিউ করে নিই, পেছনের দিকে যেতে চাচ্ছি। তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা এর আগে এই যে প্যান্ডেমিকের সময় দুইটি ক্লাস পেয়েছি, মানে আমি দুইটি ক্লাস পেয়েছিলাম। তোমাদের অন্যান্য যে দুজন টিচার আছেন ওনারা আরও ক্লাস নিয়েছেন, কিন্তু আমি পড়িয়েছিলাম তোমাদের মানসিক স্বাস্থ্য এবং বয়ঃসন্ধিকাল এবং মানসিক স্বাস্থ্য, সপ্তম অধ্যায়, প্রথম পত্রে সপ্তম অধ্যায় পড়িয়েছিলাম। তো মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং লাস্ট ক্লাসে মানসিক স্বাস্থ্য, এবং তার আগে আমরা বয়ঃসন্ধিকাল নিয়ে আলোচনা করেছিলাম। তো মানসিক স্বাস্থ্য নিয়ে যে আলোচনা করেছিলাম সেখানে আমরা মানসিক স্বাস্থ্য আন্দোলন, মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি, মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা কী, মানসিক স্বাস্থ্যের আন্দোলন কী, এবং মানসিক স্বাস্থ্য যে পরিবেশের প্রভাবে বয়ঃসন্ধিকালে কী কী ধরনের প্রভাব ফেলে এবং প্রভাবিত করে, তারপরে পরিবার, সমাজ, তারপরে অর্থনৈতিক প্রভাব, তারপর সামাজিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, এই বিষয়গুলো এসেছিল এবং সেগুলো আমরা স্বল্প পরিসরে আলোচনা করেছিলাম। তো মানসিক স্বাস্থ্যের আসলে কিছু ঝুঁকিও থাকে, সেই ঝুঁকিগুলো তোমরা জানো যে বয়ঃসন্ধিকালের যে অবস্থা, সেই অবস্থায় অনেক ধরনের শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়। সেই শারীরিক মানসিক পরিবর্তনের কারণে অনেক ধরনের ঝুঁকি দেখা যায়। তো সেই ঝুঁকিগুলোর মধ্যে আমরা যেই বিষয়গুলো পেয়েছিলাম, তো সেই বিষয়ের মধ্যে তোমাদের ছিল, এগুলো আলোচনা করেছি, পারিবারিক বয়ঃসন্ধিকালে যে পারিবারিক পরিবেশের প্রভাব, তারপরে সবচেয়ে বেশি আসলে পরিবারই এফেক্ট করে, পরিবারটাই অনেক গুরুত্বপূর্ণ। কারণ পরিবারে যে যদি আমরা দেখতে পাই যে পরিবারে যদি কোনো শিশুর স্বাভাবিক বিকাশটা না হয়, তাহলে সেই শিশুর মানসিক এবং শারীরিক মানে বিকাশটা ব্যাহত হয়, এবং অনেক ধরনের দ্বন্দ্ব সংঘাত তার মনের ভেতরে কাজ করে, এবং যে কিশোর বয়সটা, সেই কিশোর বয়স পার করেই তো আসলে বয়ঃসন্ধিকাল। সেই বয়ঃসন্ধিকাল যে হ্যাজার্ডগুলো আসে বা ঝুঁকিসমূহগুলো আসে, সেই পরিবার যদি তাকে ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে মেন্টাল সাপোর্টটা না দেয়, মানসিক সাপোর্টটা না দেয়, তাহলে কিন্তু সে মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চলে যায়, এবং সে কঠিন কোনো সমস্যার মোকাবেলা করতে পারে না এবং তার আত্মবিশ্বাস কমে যায়। তাহলে পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ তার মানসিক বিকাশের জন্য, শারীরিক বিকাশের জন্য, সামাজিক বিকাশের জন্য, সকল ধরনের অ্যাডজাস্টমেন্টের জন্য, মানে পারিপার্শ্বিক অবস্থার সাথে তার মোকাবেলা করার যে ক্ষমতা অর্জন করে, সেটা আসলে পরিবারই একটা শক্ত প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। এই জন্য মানসিক স্বাস্থ্যের যে অবস্থাটা, সেই স্বাস্থ্যের জন্য পরিবারটাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য পরিবারের যে প্রভাব আছে সেই বিষয়টাকে অনেক গুরুত্ব দিতে হবে। এরপরে আছে তোমাদের বইয়ের মধ্যে আছে এরপরে অর্থনৈতিক প্রভাব। তোমাদের প্রশ্নেও এসেছে, তোমরা অনেকে উত্তর দিয়েছো, সেটা নিয়ে আমি পর্যালোচনা করব। কিন্তু দেখা যায় যে এই অর্থনৈতিক প্রভাবটা আসলে বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা
এখনকার দিনে, এখনকার যুগে, এই একবিংশ শতাব্দীতে দেখা যাচ্ছে যে আমাদের সময় কিন্তু এই ধরনের চিন্তা আসেনি কখনো, যে অর্থনৈতিক চিন্তা বা আমরা কতটা অর্থ আয় করব, রোজগার করব, কিভাবে মানে সফল হব, এতটা চিন্তা করা অবস্থা ছিল না। কিন্তু এই আধুনিক প্রজন্ম, বর্তমান প্রজন্মের যে আমরা একটা মুভমেন্ট দেখছি, সেখানে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অর্থনৈতিক বিষয়টা খুব ভালোভাবে চিন্তা করছে, ভাবছে ভবিষ্যতে কি হবে, কত টাকা আয় করবে। কারণ আমরা দেখি যে অর্থ একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, মানে সকলের সাথে মিলেমিশে চলার জন্য অর্থটা খুব গুরুত্ব বহন করে। এই জন্য ওই বয়ঃসন্ধিকালের মধ্যে ছেলেমেয়েরা কিন্তু খুব অর্থ নিয়ে ভাবছে এবং তাদের মানে কিভাবে অর্থ আয় করবে। তখন যদি তারা খুব কষ্টের মধ্যে বড় হয়, তখন তাদের মানসিকতা আবার অন্যভাবে ডেভেলপ করে। আবার যদি খুব ভালো পরিবেশে বড় হয়, তখন তাদের মানসিকতা আবার অন্যভাবে ডেভেলপ করে। তাহলে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলা গত ক্লাসে আমরা একটুখানি আলোচনা করেছিলাম। এরপরে সামাজিক প্রভাব, বয়ঃসন্ধিকালে যে সামাজিক প্রভাব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ছেলেমেয়েরা খুবই সংঘপ্রিয়, মানে সঙ্গ চায়। ওই সময়ে বয়ঃসন্ধিকালে মানুষ, মানে ছেলেমেয়েরা পরিবারের আপনজনদের থেকে দেখা যায় যে খুবই মানে বন্ধুদের প্রতি আকৃষ্ট হয় বেশি, বা ছেলেরা মেয়েদের প্রতি আকৃষ্ট হয় বেশি, মেয়েরা ছেলেদের প্রতি। এবং সমাজ তাকে কিভাবে দেখছে সেই বিষয়টাও তাদের মধ্যে একটা বড় ফ্যাক্টর। হয় ছেলেমেয়েরা বেশি উচ্ছৃঙ্খল হয়ে যায় অথবা বেশি অন্তর্মুখী হয়ে যায়, এই ধরনের আচরণ দেখা যায়। এবং যদি সমাজ মানে সমাজের বন্ধুরা যদি তাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে, আবার অথবা দেখা যায় যে সমাজে যে মানে সমবয়সী ছেলে মেয়ে, তারা ভিন্নভাবেও তাদেরকে প্রভাবিত করতে পারে। এই জন্যই আমরা দেখতে পাই যে বয়ঃসন্ধিকালটা খুবই একটা মানে ঝড়ঝঞ্ঝার বয়স, এবং সেই বয়সে ছেলেমেয়েরা মানে বিপদগামী হয়। যদি তাদেরকে সুন্দরভাবে ভালোভাবে পরিবারের শিক্ষা, পারিপার্শ্বিকতার শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা, আত্মীয় স্বজনের শিক্ষা, পরিজন যে প্রতিবেশী আছে তাদের শিক্ষা, সব কিছু মিলিয়ে তাদেরকে যদি সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং সুন্দরভাবে তাদের আচরণকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু তারা সুন্দরভাবে বিকশিত হতে পারে, বিকাশ লাভ করতে পারে। এই জন্য মানে সামাজিক প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সামাজিকরণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে পারস্পরিক, আন্তঃপারস্পরিক সম্পর্ক, আত্মীয় পরিজন, সমাজে যে আশেপাশের লোকজন আছে তারা কিভাবে গ্রহণ করছে, কিভাবে তাদেরকে বর্জন করছে, এই বিষয়টার মধ্য থেকে একটা ভারসাম্য তৈরি হয়, এবং সেই প্রভাবটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বয়ঃসন্ধিকালে সুখ একটা বিষয় আছে, যে সুখ অর্জনের প্রধান শর্ত আছে তিনটি, যেমন স্বীকৃতি, স্নেহ এবং কৃতিত্ব। ছেলেমেয়েরা কিন্তু স্বীকৃতি চায়, যে কোনো কাজ করে সেটার একটা স্বীকৃতি চায়। সমাজ কোনভাবে দেখছে তাকে, সমাজের লোকজন তাকে কিভাবে মেনে নিচ্ছে, কোনো কাজের প্রশংসা করছে নাকি, বা কোনো কাজকে মানে তাকে অবহেলা করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু এই বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা খুব ভালোভাবে মানে খেয়াল করে। এবং খেয়াল করলে মানে সমাজ থেকে ওইটা শেখে আসলে, যে আমি তোমাকে মানে অবহেলা করছি নাকি তোমাকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করছি, স্বীকৃতি দিচ্ছি। আবার দেখা যায় যে স্নেহ, ভালোবাসা, আদর, মানে স্নেহের একটা দৃষ্টি। তো এই বিষয়গুলো মানে সমাজের অন্যান্য ব্যক্তিরা আমার আচরণকে কিভাবে দেখছেন, তারা কি আমাকে প্রভাবিত করছেন কিনা, তারা আমাকে অনুপ্রাণিত করছে কিনা, এই বিষয়টাও বয়ঃসন্ধিকালে খুব ছেলেমেয়েরা লক্ষ্য করে। আরেকটা আছে কৃতিত্ব। এই যে মানে স্বীকৃতি, কোনো কাজের স্বীকৃতি। অনেক সময় দেখা যায় যে কর্মজীবী মায়েরা ছেলে মেয়েদের সময় দিতে পারে না, বা কাজের চাপে বাবা মায়েরা অনেক সময় ছেলে মেয়েদেরকে অবহেলা করেন। সেই সময় কিন্তু ছেলেমেয়েরা বঞ্চিত হতে হতে একটা মনের মধ্যে একটা কষ্ট মানে জমাট বেঁধে যায়, এবং সেখানে মানসিক স্বাস্থ্য কিন্তু সেখানে ক্ষুণ্ণ হয়, বাধাগ্রস্ত হয়, মানসিক স্বাস্থ্যটা সুস্থভাবে বিকাশ লাভ করতে পারে না। তখন কৃতিত্ব হয় এভাবেই, যখন তারা স্বীকৃতি পায় এবং পারিপার্শ্বিক আদর, স্নেহ, ভালোবাসা, সমাজের স্বীকৃতি এগুলো পায়, তখন কিন্তু সে কৃতিত্বের দিকে মনোযোগী হয় এবং তার সফলতা আসে। তখন সে ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং সুন্দর মানুষ হিসেবে গড়ে ওঠে।
তো সুখ অর্জনের যে এই তিনটি শর্ত যদি সুন্দরভাবে পরিপূর্ণতা পায়, তখনই বয়ঃসন্ধিকালে একটি ছেলে বা মেয়ে সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং সে সমাজের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে। এই বিষয়গুলো খুবই খেয়াল করতে হবে ছেলে মেয়েদের। তোমরা যদিও বয়ঃসন্ধিকালটা পার হয়ে এসেছো, আবার দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি, মারামারি, হানাহানির পরিবেশ থাকে, তাহলেও কিন্তু ছেলে মেয়েদের ভেতরে একটা অস্বাভাবিক একটা আচরণ দেখা দেয়। বস্তি বা অন্যান্য অপরাধপ্রবণ এলাকার ছেলে মেয়েদের মধ্যেও ছেলেমেয়েরাও কিন্তু অনেক সময় ক্ষতির মধ্যে পড়ে, কারণ তারা তো পারিপার্শ্বিক অবস্থা থেকে ভালো আচরণটা শিখতে পারে না। ওই জন্য আবার দেখা যায় ব্রোকেন ফ্যামিলি, সেখান থেকেও আবার খারাপ কিছু নেগেটিভ আচরণের ছেলেমেয়েরা তৈরি হয় এবং তাদের মানসিক বিকাশটা যেহেতু সুস্থ স্বাভাবিক হয় না, ভালো পরিবেশ পায় না শিক্ষার জন্য, তখন সমাজ তাদেরকে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না ভালোভাবে, বর্জন করার প্রবণতা দেখা যায়। তখন আবার তাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব দেখা দেয় এবং তারা একজন সমাজে বঞ্চিত মানুষ বা নেতিবাচক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তো এই বিষয়গুলো সামাজিক প্রভাব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা সামাজিক জীব এবং সমাজে আদান প্রদানের মাধ্যমেই একজন ছেলেমেয়ের স্বাভাবিক বেড়ে ওঠা, পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে এবং নিজের পারিবারিক জীবনে, সংসার জীবনে, সমস্ত ক্ষেত্রে, এবং নিজের যখন নিজের শিক্ষাটাকে প্রয়োগ করবে, সেই প্রয়োগের ক্ষেত্রেও দেখা যায় যে যদি পারিবারিক সাপোর্ট, সামাজিক সাপোর্ট এগুলো থাকে, তাহলে সুন্দর সুস্থ নাগরিক হিসেবে সমাজে, দেশের জন্য অবদান রাখতে পারে। এরপরে আছে রাজনৈতিক প্রভাবটা অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা একটু জেনে নিও এগুলা। সাংস্কৃতিক প্রভাবটা অনেক গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে সাংস্কৃতিক চর্চা বা সংস্কৃতির দিকে মানুষের মনোযোগ, ছেলেমেয়েদের মনোযোগ অনেকটা কমে গেছে। আর তো সবসময় চাপের মধ্যেই থাকতে হয়, পড়াশোনা, কোচিং আর স্কুল বা কলেজ এগুলো নিয়েই সারাদিন ব্যস্ত থাকতে হয়। তো পরীক্ষা, নানা রকম দেখা যায় যে সাংস্কৃতিক চর্চা যদি না হয়, তাহলে মানসিক বিকাশটা সুস্থ স্বাভাবিক হয় না। আর আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে প্যান্ডেমিকের সময় যেভাবে আমরা মানসিক চাপের মধ্যে আছি, সামাজিকতার থেকে দূরে আছি, তো বয়ঃসন্ধিকালে যেই ছেলেমেয়েরা আছে তারা কিন্তু খুবই মানসিক চাপের মধ্যে আছে। এই বিষয়গুলোও তোমরা লিখেছ, পরীক্ষাতে এসেছে। তো মানসিক চাপটা অনেক এই প্যান্ডেমিকের সময় খুবই অনুভব করছো এবং তোমরা লিখেছো, দেখেছি আমি কয়েকটা খাতা, তো ভালোই লিখেছো। তো সাংস্কৃতিক প্রভাবটা হচ্ছে, সংস্কৃতি বলতে কোনো সমাজের সদস্যদের অভ্যস্ত আচরণের ধারাকে বোঝায়। এটা এক একটা পরিবারের উপরে নির্ভর করে, আবার কিছু চর্চার ব্যাপার, আবার কিছু জেনেটিক ব্যাপার আছে, যে সংস্কৃতি, শিল্প, এইসব কিছু জেনেটিক ব্যাপার আছে, আবার চর্চার মধ্যেও অনেকে সফলতা অর্জন করে। বিনোদন, চলাফেরা, পোশাক আশাক, পছন্দ অপছন্দ সব কিছু ছেলেমেয়েরা তার সংস্কৃতি বা প্রথা অনুযায়ী করে থাকে। এক এক সমাজে এক এক ধরনের সংস্কৃতির প্রচলন আছে। তো পারস্পরিক সম্পর্কের ধরন, মনোভাব, বিশ্বাস, রীতিনীতি, মূল্যবোধ, এই সব কিছুই আমাদের সংস্কৃতির প্রভাব। এই সংস্কৃতিটা আমরা কি আসলে নিজেদের সংস্কৃতি বজায় রাখতে পারছি, নাকি আমরা বাইরের অপসংস্কৃতি দ্বারা প্রভাবিত হচ্ছি? এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা মনে করি, শিক্ষকরা মনে করি যে সংস্কৃতি যে একটা বিষয় আছে, যে আমাদের ঐতিহ্য, আমাদের যে বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের ঐতিহ্য বৈশিষ্ট্য যেগুলো আছে, সেই সুষ্ঠু স্বাভাবিক বিকাশের জন্য আমরা যেখানেই যাই, দেখা যায় যে বিদেশে, পৃথিবীর যে কোনো দেশে গিয়ে বাঙালি পরিচয় দিতে মানুষ বেশি গর্ববোধ করে, এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে বাংলাদেশের যে ঐতিহ্যগুলো আছে, ধারক বাহক আছে, সেইগুলোকে ওখানে রিপ্রেজেন্ট করে। এই জন্য কিন্তু সংস্কৃতিটা সম্পর্কে খুব ভালোভাবে জানা দরকার। আর তোমরা যে পড়াশোনা করছো, তোমরা অবশ্যই বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানবে, পুরো ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানবে, সারা বিশ্বের ইতিহাস সম্পর্কে জানবে। এক দেশের সংস্কৃতির সাথে অন্য দেশের সংস্কৃতির যে তুলনা, সেই বিষয়টা জানবে। আমাদের সংস্কৃতির সাথে অন্য দেশের সংস্কৃতির যে তুলনামূলক বিষয়গুলো, সেখানে আমরা কতটা এগিয়ে আছি না পিছিয়ে আছি, সেগুলো নিশ্চয়ই তোমরা
এই বিষয়গুলো পর্যালোচনা করবে এবং মানে পার্থক্যটা বুঝতে পারবে যদি একটু গবেষণা করো, একটু পর্যালোচনা করো, একটু ভেবে দেখো। আচ্ছা, যাই হোক, এখন আমরা সাংস্কৃতিক প্রভাবটা, রাজনৈতিক প্রভাবটাও তোমরা জানো, এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। রাজনৈতিক প্রভাবটা এখন ছেলেমেয়েদের যেই অবস্থা, তো মূল্যবোধকে আমাদের বিনষ্ট করে দিচ্ছে। কিন্তু রাজনৈতিক চর্চাটা কিন্তু আসলে খুব ভালো। কিন্তু আমরা আমাদের মানে 80-র দশকের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক চর্চাটা ওইভাবে সুষ্ঠু স্বাভাবিক হচ্ছে না। মূলত হচ্ছে না 75-এর পর থেকে, 1975 সালের যে আমাদের 15ই আগস্টে যেই ঘটনাটা ঘটেছে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই যে ঘটনা আমাদের যে বাঙালি জাতির উপরে যে একটা কালিমা লেচন করেছে আমাদের স্বাধীন বাংলাদেশে, সেইখানে রাজনৈতিক প্রভাব, নেগেটিভ মানে নেতিবাচক রাজনৈতিক প্রভাব আছে বলেই আমরা সুষ্ঠু স্বাভাবিক রাজনীতিটা আমাদের চোখে পড়ছে না। এবং এই বিষয়গুলা কিশোরদের উপরে মানে বয়সন্ধিকালে এই বিষয়গুলো খুবই প্রভাব ফেলে। আমরা সুষ্ঠু স্বাভাবিক রাজনীতিটা দেখতে পাচ্ছি না বলে মনে করি যে রাজনীতি হয়তো খারাপ জিনিস। আসলে রাজনীতির চর্চা সকলেরই করা উচিত এবং দেশের প্রতি যে ভালোবাসা, মায়া, সেগুলো জানার জন্য, আমাদের যে দেশত্ব বোধ আছে সেই বিষয়টা জানার জন্য, দেশের অবস্থান জানার জন্য, মানুষের অবস্থান জানার জন্য আমাদের অবশ্যই রাজনৈতিক চর্চা করা উচিত, জানা উচিত। এবং সুষ্ঠু স্বাভাবিক রাজনীতি হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মই ফিরিয়ে আনতে পারবে, এটা আমরা আশাবাদী। যাই হোক, এটা মানে এই জন্য বয়সন্ধিকাল একটা উত্তম সময়, ভালো সময় যে রাজনীতিটা বোঝা, রাজনৈতিক যে ব্যক্তিত্বরা রয়েছেন, ছিলেন, তাদের সম্পর্কে জানা, তাদের জীবনযাপন সম্পর্কে জানা, তাদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানা, তাদের দেশপ্রেম, দেশের প্রতি যে মমত্ববোধ, সেই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো আমরা জানলাম। এরপরে আছে বাংলাদেশে যে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি, সেই মানসিক স্বাস্থ্যের ঝুঁকি মধ্যে আছে পরিবার, এরপরে আছে সঙ্গ দোষ, এরপরে আছে বেকারত্ব, মাদকাসক্তি, এরপরে আছে দারিদ্র্য। এখন আমরা পর্যালোচনায় চলে যাব। তোমরা যে সেমিস্টার পরীক্ষা দিয়েছো, দ্বিতীয় বর্ষের ছেলেমেয়েরা, তো আমরা একটু কথা বলে নেই। তোমরা পরীক্ষা দিয়েছো, তো আমি দেখলাম কয়েকটি খাতা অবশ্যই আমার মনোযোগ আকর্ষণ করেছে তোমাদের খাতার উপরে। কিন্তু তোমরা যেহেতু বাসায় পরীক্ষা দিয়েছো আর দেখা দেখিও করতে পারো নাই, নিজেরা বই দেখে লিখেছো না, নিজেরা পড়াশোনা করে যদি নিজেরা লিখতে পারতে, আমি বিশ্বাস করি যে নিজেরা মন থেকেই লিখেছো। আমার কাছে ভালো লেগেছে যে এইবারের পরীক্ষার খাতা আমার কাছে মানে মনে হয়েছে যে পারফেক্ট হয়েছে। আবার 2-1 একটু ভুল ত্রুটি আছে, এটা স্বাভাবিক। তারপরেও তোমরা চেষ্টা করবে, আরও যেহেতু সময় আছে, তোমাদের পরীক্ষা মনে হয় এই তো মাত্র জানুয়ারি মাস শুরু হয়েছে, পরীক্ষা হয়তো জুলাই আগস্টে যেতে পারে। তোমাদের প্যান্ডেমিকের অবস্থা বুঝে, পরিবেশ পরিস্থিতি বুঝে তোমাদের পরীক্ষাটা হয়তো আরেকটু সামনের দিকে যাবে। তো যাই হোক, এখন আমি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। তোমরা যে পরীক্ষা দিয়েছ, সেখানে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় তোমাদের ছিল 5টি প্রশ্ন সৃজনশীল নিয়ে আলোচনা করছি। সৃজনশীল প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন আছে। প্রাতঃ শাখার ছেলেমেয়েদের জন্য বলছি আমি, প্রাতঃ এবং দিবা উভয় শাখারই তো একই প্রশ্ন দেওয়া হয়েছে এবার। কিন্তু আমরা সবসময় যখন এমনিতে পরীক্ষা নেই, মানে প্রাতঃ শাখা, দিবা শাখা ভিন্ন ভিন্ন প্রশ্ন করা হয়। আর এবার এক সেট প্রশ্নই তোমরা পেয়েছ। তো এক সেটের মধ্যে আমরা এই জন্য উভয় শিক্ষার্থীদেরকে একসাথে পর্যালোচনা করছি। তো তোমরা সময় পেয়েছিলে 1 ঘন্টা 10 মিনিট এবং পূর্ণমান ছিল 30-এর মধ্যে তোমরা 30 মানে 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান ছিল 10 করে। তো প্রথম প্রশ্নটা আমি একটু আলোচনা করি। এখানে প্রথম প্রশ্নটা ছিল যে তোমাদের উদ্দীপক প্রশ্ন, সেটা ছিল ওয়াজিউদ্দিন মাঝির ছেলে রাফসান অত্যন্ত মেধাবী। সে মেডিকেল ও বুয়েটে পরীক্ষা দিয়ে উভয় পরীক্ষাতেই কৃতকার্য হয় এবং সে কি বিষয় লেখাপড়া করবে তাই ভেবে দ্বিধান্বিত ও চিন্তিত। এদিকে বাবা ওয়াজিউদ্দিন ছেলের ফলাফলে খুশি হলেও ছেলের লেখাপড়ার খরচ কিভাবে চালিয়ে নেবে তা ভেবে চিন্তিত। অবশেষে সে
নিজের সম্বল নৌকাটি বিক্রি করে এই ভেবে সান্ত্বনা পায় যে ছেলে লেখাপড়া করে বড় হয়ে সংসারের হাল ধরবে। তো এখানে প্রশ্ন ছিল মানসিক চাপ কি, প্রথম প্রশ্ন। তারপরে ছিল যে কাজের মাঝে কর্মবিরতির প্রয়োজন হয় কেন। গ উদ্দীপকের আফসানের মাঝে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো। ঘ ওয়াজিউদ্দিন মানসিক চাপ সামলাতে যে কৌশল অবলম্বন করেছে তা কতখানি যৌক্তিক, তার সম্পূরক আর কি কৌশল নেওয়া যেত মতামত দাও। আচ্ছা, এখানে মানসিক চাপ কি তোমরা এখানে একজন লিখেছে, আমি নাম বলছি না, লিখেছে যে মানসিক চাপ হলো পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতির প্রেক্ষিতে সৃষ্ট ব্যক্তির এমন এক ধরনের অবস্থা যার দ্বারা সে মানসিক যন্ত্রণা বা পীড়নের সম্মুখীন হয়। তো মানসিক চাপ কি, মানসিক চাপটা আসলে তো পারিপার্শ্বিক অবস্থা, দৈনন্দিন জীবনে মানুষ যেই পারিপার্শ্বিক অবস্থার পরিস্থিতির সম্মুখীন হয়, মোকাবেলা করে। তো ভালো লিখেছে ঠিকই যে মানসিক চাপ হলো পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতির প্রেক্ষিতে সৃষ্ট ব্যক্তির এমন এক ধরনের অবস্থা যার দ্বারা সে মানসিক যন্ত্রণা বা পীড়নের সম্মুখীন হয়, ঠিকই আছে। আবার 2 নম্বরে লিখেছে কাজের মাঝে কর্মবিরতির প্রয়োজন হয় কেন। তো কর্মবিরতির কেন, একটানা কাজ করে যদি মানে কোনো বিরতি ছাড়া বা বিরতিহীনভাবে কেউ যদি কাজ করে তাহলে অবশ্যই সে ক্লান্ত হয়ে পড়বে। মানুষের শরীর তো মানে শরীরের ভেতরে তো কিছু যন্ত্রপাতি আছে, সেই যন্ত্রগুলো আসলে তো যেমন গাড়ি চলে, গাড়ির জন্য আমাদের তেল দরকার হয়, গ্যাস দরকার হয়, তাই না? সেইভাবে মানুষেরও তো ফুয়েল দরকার হয়, তো খাবার দাবার দরকার হয়, তারপর বিশ্রাম দরকার হয়। তো একটানা যদি চলতে থাকে অবশ্যই কর্মবিরতি দরকার। তো এই প্রশ্ন ছিল কাজের মাঝে কর্মবিরতির প্রয়োজন হয় কেন। তো এখানে একজন লিখেছে ব্যক্তির কর্মক্লান্তি দূর করা এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কাজের মাঝে কর্মবিরতির প্রয়োজন হয়। দীর্ঘক্ষণ কাজ করার ফলে কর্মের প্রতি আগ্রহ বা ইচ্ছা হ্রাস পায়, ক্লান্তি ও বিরক্তিবোধ বৃদ্ধি পায়, ফলে কাজের গতি কমে যায়। এই জন্য কর্মঘণ্টার মাঝে মাঝে কর্মবিরতি প্রয়োজন হয়। কর্মবিরতির ফলে যে সময় নষ্ট হয় তাতে উৎপাদন হ্রাস পায় না, বরং উৎপাদন বৃদ্ধি পায়। বিশ্রাম গ্রহণের ফলে কর্মে মনোযোগ দৃঢ় হয়, তাই ব্যক্তি বা শ্রমিকের সুরক্ষা ও কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কাজের মাঝে কর্মবিরতির প্রয়োজন হয়। খুব সুন্দর লিখেছে, মানে ভালো লিখেছে। ছেলেমেয়েরা পড়াশোনা করছেও সেটা বুঝতে পারছি। এরপরে 1 নম্বরে গয় লিখেছ যে উদ্দীপকের আফসানের মাঝে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। উদ্দীপকের আফসানের মধ্যে আকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। নিম্নে আকর্ষণ দ্বন্দ্বের ব্যাখ্যা দিয়েছো তুমি। তো এখানে রাফসানের যে বুয়েটে পড়াশোনা, মানে মেডিকেলেও বুয়েটেও পরীক্ষা দিয়ে উভয় পরীক্ষাতেই কৃতকার্য হয়েছে, ঠিকই আছে যে মেডিকেলেও সে তো মেধাবী ছাত্র, দুইটাতেই তার সমান আকর্ষণ এবং দ্বন্দ্ব কাকে বলে লিখেছো ভালোই। উদ্দীপকের আফসানের মধ্যে আকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। নিম্নে আকর্ষণ দ্বন্দ্বের ব্যাখ্যা প্রদান করা হলো। যখন আমাদের সামনে দুইটি সমান আকর্ষণীয় বস্তু থাকে এবং সেখান থেকে একটিকে গ্রহণ করতে হবে, মানে বিপরীতধর্মী দুইটি সমান শক্তিশালী প্রেষণা যখন কাজ করে, মানে শক্তিশালী হয়, দুই দিক থেকেই টানাটানি করে, তখন সেই কোনটা থেকে বেছে নেওয়া হবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে, সেই অবস্থাটাকে আসলে দ্বন্দ্ব বলা হয়। তখন আমরা দ্বন্দ্বের সম্মুখীন হই। এই ধরনের দ্বন্দ্বকে আকর্ষণ দ্বন্দ্ব বলা হয়। এক্ষেত্রে দুইটি ধনাত্মক লক্ষ্যবস্তু থাকে এবং দুটি সমান আকর্ষণীয় হয়, দুটি সমানভাবে শক্তিশালী। মানে তোমরা একটা ছবি দেখেছো যে দুই দিক থেকে পজিটিভ, দুই দিক থেকেই টানাটানি চলছে, তাহলে কোন দিকে যাবে? আবার অনেক সময় মানে কোনো পার্টিতে যাবে, কোন জামাটা পরে যাবে সেটা ডিসিশন নিতে পারছো না, দুইটাই আকর্ষণীয় জামা এবং কোনটা পরে ভালো পার্টিতে যেতে ভালো লাগবে সেটা নিয়ে খুবই দ্বন্দ্ব হয়, তখন একটাকে কিন্তু বেছে নিতেই হয়। এটাই আমাদের মানুষের বৈশিষ্ট্য যে কোনো একটা থেকে সময় এবং সুযোগ অনুযায়ী একটাকে বেছে নিতেই হবে। এরপর আছে উদ্দীপকের বর্ণনায় রাফসানের ক্ষেত্রে, এখানে মানে কয়েকটি পয়েন্ট দিয়েছে। উদ্দীপকের বর্ণনায় রাফসানের ক্ষেত্রে দুইটি ধনাত্মক লক্ষ্যবস্তু কাজ করেছে, সেগুলো হলো ওই তো মেডিকেল আর বইটা পরীক্ষা, এটা আর আলোচনা করছি না। ঘতে আছে
যে লিখেছে সে এখানে ছবিও দিয়েছে যে দুইটি সমান আকর্ষণীয় বিষয় টানাটানি করছে। উদ্দীপকে ওয়াজিউদ্দিন মানসিক চাপ সামলানোর জন্য আত্মরক্ষামূলক ক্ষতিপূরণ কৌশল অবলম্বন করেন। একটা আত্মরক্ষামূলক কৌশল অবলম্বন করেছেন যে নিজেকে নিজে বুঝিয়েছেন এবং নিজে যে নৌকাটা ছিল সেই নৌকাটা বিক্রি করে ভেবেছে যে ছেলে তো পরে ভালো টাকা অর্জন করবে বা অর্থনৈতিক স্বাবলম্বী হবে, তখন আর নৌকার দুঃখ বোধটা তার থাকবে না। মানুষ প্রতিনিয়ত চাপ অনুভব করছে, ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রতিটি মানুষ বিভিন্ন পর্যায়ে মানসিক চাপ অনুভব করে। মানসিক চাপ মোকাবেলার একটি সার্বজনীন পদ্ধতি হচ্ছে আত্মরক্ষামূলক কৌশল। আত্মরক্ষামূলক কৌশলের অন্যতম একটি কৌশল হচ্ছে ক্ষতিপূরণ, যা বিপর্যস্ত মানসিক যন্ত্রণাকে প্রশমিত করতে সাহায্য করে। মানসিক চাপের প্রতি পরোক্ষ প্রতিক্রিয়া হিসেবে ব্যক্তি এক ধরনের ক্ষতিপূরণমূলক আচরণ করে, অর্থাৎ কোনো কারণে ব্যক্তির মধ্যে মানসিক চাপের সৃষ্টি হলে ব্যক্তি তার ওই মানসিক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যক্তি অন্য একটা ক্ষেত্রে সফলতা দিয়ে সেই ক্ষতিটা পূরণ করার চেষ্টা করে। উদ্দীপকে দেখা যায় ওয়াজিউদ্দিন তার ছেলে পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত ছিল এবং ভবিষ্যতের কথা ভেবে তার একমাত্র সম্বলটি সে বিক্রি করে দেয়, সংসারে হাল ধরবে এটা লিখেছে। এবং নৌকা বিক্রি করে যে ক্ষতি হবে, ছেলে একদিন লেখাপড়া করে সফলতা। পরে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, দ্বন্দ্ব কি। এখানেও দ্বন্দ্ব এসেছে। 2 নম্বর প্রশ্নে আছে, রোহান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম শ্রেণীর সরকারি চাকরি পান এবং একই সাথে আমেরিকায় যাবার ডিবি লটারির বিজয়ী হন। এটাও তো দুইটাই। সে ভাবছে চাকরিতে যোগদান করবে না আমেরিকায় চলে যাবে। তো অন্যদিকে রোহানের খালাতো ভাই শফিক ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও প্রকৌশল পরীক্ষায় অকৃতকার্য হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এটা দুইটা আবার তুলনামূলকভাবে দেখানো হয়েছে। তার মানসিক অবস্থা বুঝতে পেরে তার বড় ভাই তাকে অকৃতকার্যের কারণ যাচাই করে গঠনমূলক প্রতিক্রিয়া করার উপদেশ দেয়। সে উপদেশে অনুপ্রাণিত হয়ে ব্যর্থতার কারণ মূল্যায়ন করে পুনরায় পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করে। আচ্ছা, তাহলে দেখা গেল যে প্রথমটা কিন্তু ওই প্রথম আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করেছিলাম যে আকর্ষণ দ্বন্দ্ব তৈরি হয়েছে ভেতরে, দুইটাই। আর এদিকে রেহানের খালাতো ভাই কি করেছে, সে অকৃতকার্য হলো এবং মানসিকভাবে ভেঙে পড়েছিল, তারপরে তার ভাইয়ের উপদেশে অনুপ্রাণিত হয়েছিল এবং ব্যর্থতার গ্লানি সে মুছে ফেলতে পেরেছে এবং সে পরবর্তী যে পরীক্ষা দেয় সে পরীক্ষায় সফলতা অর্জন করে। তো এখানে প্রশ্ন আছে, দ্বন্দ্ব কি, মানসিক চাপ মোকাবেলা কেন গুরুত্বপূর্ণ, রোহান কোন প্রকার দ্বন্দ্বের সম্মুখীন হয়েছে, এবং এটা তো তোমরা জানোই। আর আলোচনা করো শফিক কীভাবে স্বাভাবিক জীবন ফিরে পেয়ে সফলকাম হয়, উদ্দীপকের আলোকে আলোচনা করো। সেগুলো অনেকে আলোচনা করেছো। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নটা আলোচনা করছি। উদ্দীপকে আছে যে অমাবস্যার রাতে সজীব বাড়ি ফেরার পথে রাস্তায় কলা গাছের নড়াচড়া দেখে তার মনে হলো ঘোমটা টানা বউ দূরে দাঁড়িয়ে তাকে ডাকছে। সে ভয় পেয়ে বাবাকে ফোনে ডেকে আনলো এবং বাবার সাথে বাড়ি ফিরলো। পরে দেখা গেল সে ভুল দেখেছে, এটা আসলে একটি কলা গাছের পাতা। অনেক সময় এরকম হয় যে আমিও যখন গ্রামে যাই, রাতের বেলা যখন গাড়িতে চড়ে যাই, তখন মানে একবার গিয়েছিলাম গ্রামের বাড়িতে, তখন অনেক রাত হয়ে গিয়েছিল, গাড়িতে চড়ে যেতে যেতে দেখলাম যে গাছের মধ্যে মানে কে যেন মানে বসে আছে, মানে চুল ঝুলিয়ে বসে আছে। তখন গাড়ির যখন ওই লাইটটা, হেডলাইটটা ওইটার উপরে পড়লো, ওই ছবি মানে চিত্রটার উপরে যেটা আমি দেখছিলাম, আরও অনেকে ছিল সাথে। তো দেখা গেল যে সেখানে যে পাট উঠেছিল তখন সেই সময়টা মানে সারি সারি গাছের মধ্যে সেই পাটগুলা ঝুলিয়ে রাখা হয়েছিল, ভেজা পাটগুলা ওই গাছের উপরে ঝুলিয়ে রাখে। তাতে মনে হচ্ছিল যেন দূর থেকে যে অনেক মানে ভূত বা পেতনি এরকম কিছু অশরীরী কিছু বা মানে হঠাৎ অন্ধকার আলোতে দেখা যাচ্ছে এবং অনেক লম্বা চুল ঝুলিয়ে সে বসে আছে বা শুয়ে আছে, এরকম একটা অবস্থা। কিন্তু ভালোভাবে দৃষ্টি দিলে ওইটা দেখে যদি ভয় পেয়ে যেতাম তাহলে কিন্তু সেটা খুবই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। কিন্তু যেহেতু আবার মানে বড় বড় চোখ করে তাকাতে হয়েছে, তখন দেখি যে না, আবার লাইট পড়ার কারণে বুঝতে পারলাম যে আসলে এটা আমার ভুল ধারণা ওইটা ছিল, সেই বিষয়টা আসলে ওইরকমই।
এরকমই হয় যে যেটা অনেক সময় আমরা যা দেখি তার সঠিক হয় না, সত্যি হয় না। তো এই ধরনের ভুলভাবে আমরা দেখি বা ভুলভাবে প্রত্যক্ষণ করি, সেগুলো তোমরা পড়েছ। প্রত্যক্ষণ, সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে পড়েছ এই বিষয়ে, আমাদের অধ্যায় প্রথম পত্রে আছে। সেই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা অনুধাবন করতে পেরেছ। তো এখানে কি লিখেছো আমরা দেখি। তো প্রথম প্রশ্ন ছিল অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ কাকে বলে। তো সেখানে লিখেছে সংবেদনের ব্যাখ্যা যখন যথার্থ না হয় বা ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হয় তখন তাকে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ বলে। তার মানে সংবেদনের ব্যাখ্যা, সংবেদনের আমরা তো জানি যে সংবেদন মানে কি। সংবেদন হচ্ছে যে প্রাথমিক চেতনা বোধ, যে আমরা যে চেতনা বোধ, যে বিষয়টা আমাদের বাইরে থেকে উদ্দীপক আসে এবং আমাদের ইন্দ্রিয়কে আঘাত করে এবং আমাদের ইন্দ্রিয় সেটার প্রতি সাড়া দেয়, সেই বিষয়টাকে আমরা সংবেদন বলি। এবং সংবেদনের যে ব্যাখ্যা, যখন আমরা মানে উদ্দীপকের প্রতি সাড়া দিই এবং যখন আমরা বুঝতে পারি যে উদ্দীপকটা কি ছিল এবং আমরা কিভাবে সাড়া দিলাম, সেই ব্যাখ্যাটা আমরা পেয়ে যাই। মনে করো চোখের উপরে একটা লাইট জ্বললো, লাল বাতি জ্বললো রাস্তা দিয়ে যাওয়ার সময়, যখন গাড়িটা থেমে যায়, লাল বাতি দেখলে গাড়ি থেমে যায়, তখন লাল বাতিটা চোখের উপরে পড়লে আমরা কি হয়, মানে চোখটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, গাড়ি থেমে যায়। উদ্দীপক আসলো, গাড়ি থেমে যাওয়া, এটা একটা উদ্দীপক, আর হচ্ছে একটা গাড়ির থেমে যাওয়া প্রতিক্রিয়া। তাহলে উদ্দীপকের প্রতি সাড়া দেওয়া। আর আমরা যখন মশা কামড় দেয় তখন আমরা উহ করে উঠি, এবং যখন আমরা উহ করে উঠি বা কোনো ব্যথা পেলে যখন উহ করে উঠি, তখন উদ্দীপকের প্রতি যে সাড়া দিলাম, উহ করে ওঠা, সেটার মধ্যে কিন্তু অনেকগুলি ঘটনা ঘটে যায়, সংবেদনের প্রতি প্রতিক্রিয়া। তাহলে সংবেদন এবং মাঝখানে আছে আমাদের সেটা অনুভব করা, প্রত্যক্ষণ করা, এবং আমরা তারপরে প্রতিক্রিয়া করি। এই যে মশা কামড় দিল, আমি যখন বুঝতে পারি যে উদ্দীপক এসেছে, মশা কামড় দিয়েছে, এবং আমি মশাটাকে বুঝতে পারলাম যে এটা মশার কামড়, অনুভবটা করলাম মশার কামড়, তাহলে কি ব্যাখ্যাটা পেলাম, যে অনুভূতিটা হলো ব্যথা পেলাম এবং ব্যাখ্যা পেলাম মশা কামড় দিয়েছে। তাহলে সংবেদনের ব্যাখ্যা এটা সঠিক, এটা ভ্রান্ত নয়, এটা হচ্ছে সংবেদনের প্রতি যে প্রতিক্রিয়া, এবং সংবেদনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা হচ্ছে প্রত্যক্ষণ। কিন্তু যখন আমরা ভুলভাবে প্রত্যক্ষণ করি কোনো বিষয়, যে মনে করো চাঁদ, আমরা যখন রাস্তায় হাঁটি, অন্ধকার রাস্তায় চাঁদের আলো দেখি, চাঁদকে আমরা মনে করি যে চাঁদ আমাদের সাথে সাথে হাঁটছে। তারপরে আবার অনেকগুলা তোমাদের এখানে উদাহরণ আছে। তো এরকম অনেক সময় ভুলভাবে আমরা অনেক কিছু প্রত্যক্ষণ করি। একটা পানির গ্লাসের মধ্যে যদি একটা লাঠি আমরা, একটা কাঠি আমরা ওখানে প্রবেশ করিয়ে দিই, তখন দেখা যায় যে পানিটা মনে হচ্ছে যে লাঠিটা উপরে আছে অর্ধেক, মানে বাঁকা হয়ে আছে লাঠিটা। এই যে ভুলভাবে প্রত্যক্ষণ করা, এই বিষয়গুলোকে বলা হয় ভ্রান্ত প্রত্যক্ষণ। যখন আমরা কোনো উদ্দীপককে দেখি এবং আমরা ভুলভাবে সেটাকে ব্যাখ্যা করি, সেই বিষয়টাকে বলা হয় ভ্রান্ত প্রত্যক্ষণ। দেখার ভুল, এটা সকলের ক্ষেত্রেই সমান হয়। তাহলে ঠিকই লিখেছে, সংবেদনের ব্যাখ্যা যখন যথার্থ না হয়, ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হয়, তখন তাকে আমরা অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ বলে থাকি। আর 3 নম্বর প্রশ্ন আছে। 3 নম্বর প্রশ্নে খ, পরিবর্তনশীল প্রতীক পটভূমি বলতে কি বোঝায়। এখানে যে লিখেছে সে কিন্তু ছবি দেয়নি। তো পরিবর্তনশীল প্রতীক পটভূমি কি লিখেছে, প্রত্যক্ষণে অনেকেই ছবি দিয়েছে, আমি দেখেছি। তো প্রত্যক্ষণের সময় পরিবর্তনশীল প্রতীক পটভূমির সম্পর্ক এটা যে প্রতীক অনেক সময় পটভূমির আকার ধারণ করে এবং পটভূমি অনেক সময় প্রতীকের রূপ ধারণ করে। আমরা দেখি যে প্রতীক সবসময় সামনে থাকবে আর পটভূমি পেছনে থাকবে, এটাই আমাদের মানে স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু অনেক সময় এমন অনেকগুলো চিত্র, বিভ্রান্তমূলক চিত্র থাকে এবং জটিল কতগুলো বিষয় থাকে, তখন দেখা যায় যে কোনটা প্রতীক আর কোনটা পটভূমি সেটা আমরা বিভ্রান্ত হই। মানে কখনো প্রতীককে পটভূমি মনে হয় এবং কখনো আবার পটভূমিকেই প্রতীক বলে মনে হয়। এটার বইয়ে ছবি আছে, তোমরা জানো যে একটা মানে বিষয় আছে, যখন দুইটা মুখাবয়ব দেখতে পাই আমরা, যখন কালো ছবিটার দিকে তাকাই, দুইটা মুখের অবয়ব মানে অর্ধেক অংশ, যখন কালো ছবিটির দিকে তাকাই তখন মনে হচ্ছে যে দুইটি মুখের অর্ধাংশ।
আবার যখন আমরা সাদা অংশের দিকে প্রত্যক্ষণ করি সাদা অংশকে, তখন আমরা মনে করি যে একটা হয়তো মানে ফুলের একটা ফুলের টব ওখানে আছে। তাহলে এইভাবেই কখনো আমরা মনে করছি একটা ফুলের টব আছে, আবার ফুলের টব না, সরি, একটা ফুলের কি বলে ওটাকে, ফ্লাওয়ার ভাস, সেটা আছে। আবার কখনো মনে করি মুখাবয়ব বা দুইটি মুখের আকৃতি, এভাবে আমরা বিভ্রান্ত হই। আবার আরেকটা চিত্র আছে তোমাদের, যে তীর চিহ্নিত কতগুলা রেখা আছে। তো আমরা যদি মানে তোমরা ছবি এঁকেছো কিন্তু ছবিটাতে ভালো করে ব্যাখ্যা দাও নাই। তো তীর চিহ্নিত রেখার দিকে মানে কালো গাঢ় রেখাগুলোর দিকে যখন আমরা তাকাই তখন মনে করি যে তীর চিহ্নিত রেখা আছে এখানে। আবার যখন আমরা মানে রাউন্ড দেওয়া, যখন আমরা সাদা অংশের দিকে তাকাই, যে ভেতরের অংশটা, তখন মনে হয় যেন একটা চতুর্ভুজ আছে। তাহলে এটা তোমরা, আমি একটু বইয়ে তোমাদের একটা চিত্র দেখাতে চাই। সেই চিত্রটা দেখো তোমরা, এখানে খেয়াল করো শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো। প্রথম ছবিটা আমি বলেছি যে কালো অংশের দিকে যখন আমরা খেয়াল করব তখন আমরা দুইটা মুখাবয়ব দেখতে পাবো, এবং যখন আমরা এই যে সাদা অংশের দিকে লক্ষ্য করব তখন ফুলের একটা ফ্লাওয়ার ভাস আমরা দেখতে পাবো। এই ছবিটায় দেখো যে কালো রেখাগুলো আছে খুবই গাঢ় তীর চিহ্নিত রেখা। যখন আমরা গাঢ় রেখার দিকে তাকাবো তখন দেখতে পাবো যে এটা হচ্ছে তীর। আবার যখন সাদা অংশের দিকে তাকাবো, সাদাটাকে যখন আমরা প্রতীক মনে করব তখন মনে করব যে এটা একটা চতুর্ভুজ আছে। তো এভাবেই বদলে যায়, মানে জটিল বিষয়। তোমরা অনেক সময় এই ধরনের দৃশ্য দেখবে অ্যাবস্ট্রাক্ট, অনেক সময় আবার কতগুলো বিষয় আছে যেগুলো বোঝাই যায় না। তো এইটা বোঝা যায় যে পরিবর্তনশীল, মানে এক এক সময় এক একটা মনে হচ্ছে। আচ্ছা, এরপরে আছে গ। যে লিখেছো সে কিন্তু ছবি দাও নাই, কিন্তু এখানে ছবি দিতে হবে। তো গতে আছে উদ্দীপকের সজীবের ভয় পাওয়ার কারণ ব্যাখ্যা করো। সজীবের ভয় পাওয়ার মনোবৈজ্ঞানিক কারণ হলো অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ। হ্যাঁ, ঠিকই আছে। উদ্দীপকের প্রতি প্রাণীর প্রাথমিক চেতনা হলো সংবেদন। এটা আর পড়ছি না, এটা লিখেছে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ। এখানে ওই যে মুলাল্লায়ের অধ্যাসের ছবি দিয়েছে, যে তীর চিহ্নিত রেখার দিকে তাকালে আমরা মনে করি ছোট, আবার পালক চিহ্নিত রেখাটা সুন্দরভাবে লেখো নাই, আঁকো নাই ছবিটা, তুমি পালক চিহ্নিত রেখাটা কমপ্লিট করো নাই। তো এটা ঠিক করে করতে হবে। এরপরে ঘয়ে আছে উদ্দীপকের সজীবের মতো আমরা কি কি ধরনের ভ্রান্তির সম্মুখীন হই আলোচনা করো। হ্যাঁ, এখানে ঠিকই লিখেছো, তোমার জবাব সঠিক হয়েছে। যেমন অনেকগুলা অধ্যাসের সম্মুখীন হই, জ্যামিতিক অধ্যাস, গতি অধ্যাস, তারপরে চান্দ্র অধ্যাস, শারীরবৃত্তি অধ্যাস, এই অধ্যাসগুলোর সম্মুখীন হই। ঠিক আছে, এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নে উদ্দীপকে আছে যে এক মহিলা জম থেকে, এক মহিলা, ভুল, এখানে প্রিন্টিং মিস্টেক, তোমরা ঠিক করে নেবে। একজন মহিলা ঘুম থেকে জেগে চিৎকার করে বলতে লাগলেন, মহিলা যেহেতু বলতে লাগলেন হবে, যমদূত আমাকে ডাকছে, আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, এখনই আমাকে নিয়ে যাবে। বাড়ির সবাই দৌড়ে আসলো এবং বুঝালেন কেউ তাকে নিতে আসেনি। বাড়ির সবাই দৌড়ে আসলেন এবং বুঝালেন কেউ তাকে নিতে আসেনি। তাহলে এখানে সংবেদন কি প্রশ্নটা আছে। তো এটা আগের প্রশ্নে বলেছি যে সংবেদন কি আলোচনা হয়েছে। প্রত্যক্ষণে প্রতীক পটভূমি সম্পর্ক ব্যাখ্যা করো। এটাও সম্পর্কের ব্যাখ্যা তোমরা অনেক ধরনের করেছো মনে হয়। আমাদের সংবেদনের প্রতীক পটভূমির ব্যাখ্যাগুলো তোমরা জানো। এরপরে উদ্দীপকের ঘটনাটি যমদূত ডাকার বৈজ্ঞানিক ব্যাখ্যা দাও। এটা কি কখনো সম্ভব? এটা হচ্ছে তোমাদের অলিক প্রত্যক্ষণ। যারা মানে সুস্থ স্বাভাবিক না তাদের ক্ষেত্রেই ঘটে। অনেকেই সঠিক তথ্যটা দিয়েছো, সঠিকভাবে লিখেছো, আমি দেখেছি খাতা। এরপরে ঘ নম্বরে আছে দড়িকে সাপ মনে করা আর যমদূতকে দেখার ঘটনা কি এক, উদ্দীপকের আলোকে তুলনা করো। এটাও অনেকেই লিখেছো যে দড়িকে সাপ মনে করা এটা হচ্ছে ভ্রান্ত প্রত্যক্ষণ, আর যমদূতকে দেখার ঘটনাটা হচ্ছে অলিক প্রত্যক্ষণ। একদম সঠিক হয়েছে, ঠিকই আছে। এরপরে 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বয়সন্ধিকাল কি। উদ্দীপকটা আগে আমি পড়ে নিচ্ছি। রুবেলের বয়স 14 বছর। সে নবম শ্রেণীতে একে উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে লেখাপড়া করছে। লেখাপড়া করে সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় সে বিষয়ে ভাবে। বড় হয়ে কোন পেশা গ্রহণ করলে জীবন সুন্দর হবে, জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায়,
এ নিয়ে সে তার শ্রেণী শিক্ষককে জিজ্ঞাসা করে। তার একাগ্রতা ও চিন্তার গভীরতা দেখে শ্রেণী শিক্ষক খুব খুশি হন এবং পেশা নির্বাচনে তাকে সুপরামর্শ দেন। এটা হচ্ছে যে বয়ঃসন্ধিকাল কি প্রথম প্রশ্ন। আর বেকারত্ব মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায় কিভাবে, এটা তোমরা ওই যে বয়ঃসন্ধিকালে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, যে তার আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম বেকারত্ব যে মানুষের মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়, সেই বিষয়টিও আলোচনা করেছি। ড্রুবেলের মানসিক স্বাস্থ্যের উপর অর্থনৈতিক প্রভাবটাও কিন্তু আলোচনা করা হয়েছে। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। এরপরে পেশা নির্বাচনে এই বয়সী ছেলেমেয়েদের ঝোঁক পূরণে ও পেশা নির্বাচনে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। এই বিষয়টা হচ্ছে যে অর্থনৈতিক বিষয়ের সাথে রিলেটেড আছে, বা উচ্চশিক্ষায় যেতে হলে অভিভাবক বা শিক্ষকের পরামর্শ নিতে হয়, সেটা অনেকেই দেখেছি। খুব ভালো লিখেছো তোমরা। তো এই 5টি প্রশ্ন আমরা আলোচনা করলাম। তো এবারের খাতা দেখে আমি খুবই স্যাটিসফাইড, দু একটা খাতা ছাড়া। তো মানে আশা করতে পারি যে তোমরা ভালো করবে পরীক্ষাতে। তোমাদের সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, শুভকামনায় জানাচ্ছি, এবং পরিবারের সবাইকে ভালোবাসা মানে সালাম জানিয়ে আজকে আমি এই ক্লাস এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা কিন্তু পড়াশোনার চর্চা করবে, সবার দিকে খেয়াল রাখবে, এবং অবশ্যই নিরাপদে থাকবে। সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।